কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশার কালো ধোঁয়া, সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। এখন কুসুমটা বলো কি বলতে চাচ্ছো? বলছি তো, দেখো আমাদের এত বড় একটা বাড়ি, কেমন ফাঁকা ফাঁকা লাগে না? এখন বলো আমাদের বাসায় কবে যাবে? কি বলো? তোমাদের বাসা কেন যাব? প্রেম করতে যাবে, বুঝেছো? তোমার অনেক ধন্যবাদ। তুমি যে আমার জীবনের স্বপ্ন পূরণ করছো, সেই জন্য তুমি জীবনে যা আশা করবা তাই পূরণ। তাহলে চলো আমরা জঙ্গলে চলে যাই, সেখানে তো আর কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না, তাই না? তুমি টারজান হলে আমি এই ব্যাপারটা চিন্তা করে দেখতাম। এখন শুধু করাতে নিজা পড়ে কাতলা মাছের মতো ভাল পারবেন, আর কোনো কিছু করার নাই আপনার। কি বলতে চাও তুমি? ওই আস্তে আস্তে গলা নামানো নামানো, ছোট ছোট, বড় শব্দ একদমই পছন্দ করি না, আস্তে আস্তে কথা পছন্দ করি, বুঝো নাই? আপনি বলে সম্বোধন করেন মেয়া, আপনি। হ্যাঁ, আমার সাথে নাটাই গুড়ি নিয়ে কাটাকাটি খেলতে আছেন মিয়া। আপনার গুড়ি তো আমি কাটা দিছি ভাই, আকাশে উঠতেছে, ফাল পাড়তেছে আকাশে, ধরার কোনো জায়গা না। আমি জানতে চাচ্ছি তুমি আমার কাছে কি চাও? বলতে আমি কিছুই চাই নাই রে ভাই, আমি তো আপোষে বহুত চেষ্টা করলাম, কিন্তু আপনি তো এমনি করে সোজা হইবেন না, এই জন্য আমার আঙুলটা জাস্ট একটু বাঁকা করছি, ছোট্ট করে বাঁকা, বেশি না। কিন্তু এই বাঁকার জন্য কি হয়েছে জানেন তো? আপনার আদর যে বাইক না, সেটা এখন আমাদের কাছে। কোনোরকম চালাকির চেষ্টা করে না শোনা ভাই। কিন্তু একটা মাসুম শিশুর উপর বাহাদুরি ফলানো ঠিক না। ও খুবই ছোট, একটা মাসুম বাচ্চা। মাসুম শিশু, রাইট রাইট রাইট, আপনার ভাগনা একটা ছোট্ট মাসুম শিশু। ওরে ভাইজান, একদিন তো আপনি আমি সবাই মাসুম শিশু ছিলাম। এখন এই ভাগনা যদি একটা বুড়ো বেটা হইতো, আপনার কি এত কষ্ট লাগতো? করাত মিন্টু, আমি স্পষ্ট করে বলছি, আমার ওই ভাগিনার যদি কোনো কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে আগে তো তোর ভাগনা রে বাসা রে বেটা, তারপরে তো আমার হুমকি দামকি যা ইচ্ছা দিস। আর শোন, তোর না একটা বন্ধু আছে, পুলিশে চাকরি করে এই জায়গায়, বড় কর্মকর্তা, যা খবরটা দিয়া দিস, তাহলে কিন্তু খবর আছে, বুঝিস তো আমি কি কইছি? আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি আমার কাছে কি চান? আমি কিছু চাই না রে ভাই, জাস্ট 5 লক্ষ টাকা আমার কাছে নগদে পাঠায় দে, তোর ভাগনা নিয়ে আসে দাদা। 5 লক্ষ মানে? এর আগে না আপনি আমার কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়েছিলেন? 2 লাখ টাকার কথা কয়? হ্যাঁ ঠিকই আছে তো, আমি তো 2 লাখ টাকা চাইছি। মানুষের কষ্ট আমি একদম পছন্দ করি না রে ভাই, আমার বুকের মধ্যে কষ্ট লাগে, কষ্ট দিতে চাই না বলে 2 লাখ চাইছি। এখন 2 লাখ তো এখন শুধু আসলে অনেক সময় চলে গেছে, 5 লাখ দাঁড়ায় গেছে, এখন ঘন্টা যাবে 50,000 করে বাড়বে। এখন তোর হিসাব তুই করতে থাক, কয় টাকা যায় খাড়ায়। আপাতত 5 লাখে আমি দাঁড়ায় আছি, নগদে পাঠাইতে বাগনা নিয়ে চলে যা। দেখুন, 5 লক্ষ টাকা অনেক বেশি হয়ে যায়, আমি আপনাকে 3 লক্ষ টাকা দেবো। 3 লক্ষ। এত কথা করে টাইম নষ্ট করার টাইম নাই, কথা শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই রিয়ার ভাই তো ছবি ভালো তুলছে, তোমার ধন্যবাদ। এই দেখ, এই যে এটা তোর ছবিটা পুরো নায়কের মতো হয়েছে। ভাই আমার চেহারা তো নায়কের মতনই, নায়কের
মতন চেহারা নায়কের মতন উঠবে না তো কি হবে? কিন্তু একটু মন খারাপ হয়েছে খালি, তোমার গেছিলাম একটা চিকেন নায়িকা দিতে, তুমি দিছ মোটা নায়িকা, দুইজনের মাঝখানে, তারপরে মাইনে নিলাম। ভাই চলো আমরা এফডিসিতে যাই, পরিচালকের সাথে কথা বলে আসি। পরিচালকের সাথে কিসের কথা? কিসের কথা আবার? আমি ওর চেহারা যে নায়কের মতন, আমি যে নায়কের মতন আছি দেখতে, সেটা পরিচালকের সাথে যা কথা বলতে হবে না, তারে বলতে হবে যে আমার চেহারা নায়কের মতন, আমার চান্স দেন, তাইলে তো আমি আমার প্রতিভাটা তুলে ধরতে পারবো। হ্যাঁ ভাই, আপনারা একটু চুপ করেন তো। নায়ক হইতে হইলে এখন চেহারা লাগে না, টাকা লাগে। যুগ পাল্টাই গেছে ভাই। এইটা তুমি কি কইলা? পরিচালক তো উল্টা আমারে টাকা দিবে। ভাই জানেন না, যুগ পাল্টাইছে, এখন নতুনদের নায়ক হইতে হলে ইনভেস্ট করতে হয়। এই রতন, তাহলে তো তোর অভিনয় করা হইব না। টাকা পাবি কই? তোর কাছে টাকা আছে, আমার কাছে নাই। আমার কাছে তো আর নাই। তাইলে ঠিক আছে, আমার নায়ক হওয়ার দরকার না, আমি যা আছি তাই ভালো। ঠিক আছে, কি আর করার আছে, যেমন আছেন তেমনই থাকেন, তাই নিয়েই চিন্তা করেন। ঠিক আছে ছোট ভাই, এই ছবির টাকাও বাকি। ছবির টাকাও বাকি? শামসুজ্জামান ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছোট্ট ভাগিনা, সেই ভাগিনাকে ওরা তুলে নিয়ে গেছে ভাই। ওর কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। কখন তুলে নিয়ে গেছে? কিভাবে নিয়েছে? কখন তুলে নিয়ে গেছে সে সময়টা আমি সঠিক বলতে পারছি না। করত মিন্টু আমাকে ফোন দিয়ে বললো, আমাদের সঙ্গে তেরিবিরি করিস, পুলিশের সাথে যোগাযোগ করিস, এবার রে শিক্ষা, তোর ভাগিনাকে তুলে নিয়ে গেছি। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু একটু পরে বাসা থেকে ফোন আসলো। আমার সেই ছোট্ট ভাগনাটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর এখন কি অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না। প্লিজ প্লিজ একটু শান্ত হয়ে বসেন, এখনই ব্যবস্থা দিচ্ছি। এই সেন্ট্রি, ইয়েস স্যার। একটু বসুন, আমি দেখছি। এই মুন, তুমি যখন সময় পাবে না তখন আমার কাছে চলে আসবে। অবশ্যই আমি চলে আসবো। জানো, এত বড় একটা বাড়িতে সারাদিন একা একা আমার ভালো লাগে না। তোমার আঙ্কেল থাকে না, বাবু থাকে না, আমি তোমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়াবো। তুমি রান্না করতে পারো? তুমি পারো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাকে রান্না শেখাবো, ঠিক আছে? কিন্তু বসে থাকলে হবে না, আমার সাথে কাজ করতে হবে, হেল্পারি করতে হবে কিন্তু। অবশ্যই আমি করবো। কি লক্ষ্মী একটা মেয়ে। আজকে কি খাবা বলো? আন্টি আজকে আর কিছু না, অনেক দেরি হয়ে গেছে তো। নেক্সট যেদিন আসবো সেদিন দুজনে মিলে রান্না করবো, সবাইকে আমাদের রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে, তোমার সব প্রিয় রান্নাগুলো আমি করে খাবো। হ্যাঁ আচ্ছা। তুমি তো ভাই চমৎকার ছবি তুলো, আমি তো মুগ্ধ, অভিভূত হয়ে গেছি। তুমি যদি মানে এই প্রচেষ্টা চালায় যাও না, তুমি কিন্তু বিখ্যাত একজন ফটোগ্রাফার হইবা। জি ভাইয়া, এই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করবে। আমার তো ধারণা তুমি যদি ঠিক মতো থাকতে পারো, তাহলে শুধু দেশে না, তুমি বিদেশ থেকে সম্মান বয়ে নিয়ে আসবা এই দেশের জন্য। জি 100তে 100। ভাই যে কথাটা কইছে একদম সত্যি কথা কইছে। আমিও মন থেকে দোয়া করি তুমি যাতে বিদেশ থেকে সুনাম আনতে পারো, আরো বড় হও। বসো, চা খেয়ে তারপরে যাও। না না ভাইয়া, এখন এই অবেলায় আর চা খাবো না। শোনো শোনো, এরপরে যখন দেখা হইব কথা দিয়ে যাও, আমাদের দুজনের সাথে তোমরা দুজন নাস্তা করবা। নাস্তা করা না করো, 1 কাপ চা খাবাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি এখন। হ্যাঁ, চলো ভাই ছেলে ভালো। হ্যাঁ, ছবিগুলো যেহেতু অনেক সুন্দর হয়েছে, চলো না আমরা আরেকবার এফডিসিতে যাই ধরে নি খাওয়ার জন্য। ধরে নি খামু কেন? তোমার কি ধারণা সব নায়কের খিল টেকা দিয়ে নায়ক হয়? মানুষ কি চেহারা সুন্দর আর প্রতিবেদন নায়ক হয় না? আরে নতুন করে কি হয়েছে সেটা বলেন, তারপর দেখি কি করা যায়। সে তো আমার জায়গা থেকে 1 হাত জায়গা দখল করে বাড়ি বানানোর প্ল্যান করছে। বলেন কি, পুরো 1 হাত? তাহলে তোমরা বলছে কি তুমি এখন বিচার করো? না না, আমি হলাম অ্যাডভোকেট মানুষ, বিচার করার দায়িত্ব তো জজ সাহেবের। তাহলে চলো তোমাকে সাথে নিয়ে এখন জজ সাহেবের কাছে যাই।
আরে জজ সাহেবের কাছে যাই বললে কিছু যাওয়া যায় নাকি? সব কিছু একটা নিয়ম আছে না, প্রক্রিয়া আছে না, সেই প্রক্রিয়া অনুযায়ী আমাদের কি করতে হবে? তাই আমি ছোটবেলা থেকে এই কথা জানি। হ্যাঁ, এখন আইনের প্রতি শ্রদ্ধা রেখে তো আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে নাকি? কি করতে হবে তা যদি আমি জানতাম তাহলে তোমার কাছে ছুটে আসি। তবে ঠিক আছে, শোনেন, আপনাকে এখন থানায় একটা সাধারণ ডায়েরি করতে হবে, তারপরে দ্রুত মামলাটা কোর্টে নিয়ে যেতে হবে, বুঝছেন? তাহলে তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? সেই ব্যবস্থাই করো। আহা না না, সব কিছুর জন্য তো একটা নিয়ম নীতি আছে, সেইগুলো দেখা তারপর সে আগাইতে হবে নাকি? মানুষের মৃত্যুর পর 3.5 টাকার প্রয়োজন, তার মধ্যে যদি সাদেক 1,000 টাকা নিয়ে যা, আর 2,500 টাকার মধ্যে আমার কবর হবে কি করে? আচ্ছা ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, যা ব্যবস্থা করার আমি করতেছি। যা করার দ্রুত করো। 1,000 টাকার চিন্তায় আমি আবার হার্ট অ্যাটাক করে মরে না যাই। আরে না, আপনি কি কথা বলেন? হ্যাঁ, আমি আছি না, আপনি একদম চিন্তা করবেন, আপনি বাড়িতে আরাম করে দেবেন। না টাকা পয়সা দিয়ে দেবেন নাকি? টাকা নিচ্ছি আমি উকিল। আরে উকিল মানে কি? আমি তো অ্যাডভোকেট। আরে হয়েছে হয়েছে, জেলাও সে করবে। আর কি ভোগেন নাকি? ঠিক আছে ঠিক আছে, পরে দেখা হবে, পরে দিয়ে বলো। ভাই মাথাটা কিন্তু গরম হয়ে যেতেছে, মনে হইতেছে আবার একসঙ্গে জায়গা দেন তো ভাই। 1 ঘন্টার উপর হয়েছে, ওর কি ভাই বাইকটার প্রতি একটু মায়া নাই? আরে বাবা বাইক না পোলাবেন মানুষ, তুই একটা আমার ফোন পেয়ে দিকে কি অবস্থা তাও করে না। আচ্ছা ভাই আপনি একটা ফোন দেন, খবর রাখেন, নাহলে কিন্তু কি যে কোনো সময় অ্যাকশন আমরা। হ্যালো, ওই 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 ওই, তোর কি জানের মা একটুই না? হ্যাঁ, এত যে সময় যাইতেছে, তোর কাছে মনে হয় আমার কাছে আমার সময়ের মূল্য অনেক বেশি, বুঝতে পারছস? ভাই আমি তো ম্যানেজ করবার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছেন না, 5 লক্ষ টাকা, 1-2 হাজার টাকা হলে তো কোনো ব্যাপার ছিল না। 5 লক্ষ টাকা কি কেউ বাসা রাখে বলেন? ওই বেটা, আমি মাত্র 5 লাখ টাকা চাইছি, 5 লাখ। হ্যাঁ, এত বেশি টাকা তোর কাছে চাই না। 5 লাখ টাকা দিতে তোর এত সময় লাগে? তোরে আমি চিনি না নাকি উল্টা পাল্টা কোনো চিন্তা করতেছস? আরে ভাই আমি তো বলছি যে টাকা আমি ম্যানেজ করবো, টাকা আমি ম্যানেজ করে দেব। টাকার ব্যবস্থা কর। হ্যাঁ, আমি টাকার জন্য ঘুরছি। 5 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তুই আমার কল ব্যাক করবি। জি। এখন যদি টনক নড়ে, কাজ করুম নাকি? বাচ্চাটারে কান্দায় কুন্দায় কেটে ফোন দিব নাকি? না ও তো এমনি কান্দাছে, এইটাকে চকলেট কিনে দিয়েছে, দেখ কামানা চকলেট খাবো না, এক থাপ্পড় মারতে চাকর, কিন্তু বাচ্চা মানুষ তো মারতে পারি না, মায়া লাগে। ওটা কি ছাদে রাখছি? ছাদে ওই যে লম্বু দিদি লম্বু ভুড়ি দিয়ে খেলাইতেছে। আপনার কাছে কি পাম্পার হবে? সরি, পাম্প মানে এইটাতে না, মানে পাম্পার, এইটার ভিতরে পাম্প দিব তো, সেই জন্য একটা যন্ত্র খুঁজতেছিলাম। ও জি না ভাইয়া, নাই। ও, আপনারা কি এই বাসায় থাকেন? হ্যাঁ। না, আমার নাম রতন, ওই আমরা হচ্ছি এই বাসার পুরাতন ভাড়াটিয়া। আমরা সবার আগে আসছি। এই স্বপন আঙ্কেল আছে না, সে আমাদেরকে অনেক ভালোবাসে। আচ্ছা। আপনার নামটা জানতে পারি? জয়িতার অর্থ বোঝেন? জয় করা, মানে সব জয় করে ফেলছেন আপনি, ঠিক আছে? অবশ্য মাঝখানে আমরা ছিলাম না, আমরা জেলখানা, মানে ওই যে
অফিসের কাজ আর কি। অফিসের কাজে আমরা দেশের বাইরে গেছিলাম বিমান দিয়া। দেশের বাড়িতে বিমান দিয়ে যায়। দেশের বাইরে গেছিলাম সেই জন্য যাওয়া লাগে ভাইয়া, দেশের বাড়িতে বিমান দিয়ে যায় সবাই। ঠিক বলছেন এইটা ঠিক বলছেন। আচ্ছা আপনি কোনো কিছু হয় একটু একটু পাই। আপনার পায়ের নিচে একটা সাপ আছে, নাড়াচাড়া করবেন না। হ্যাঁ বলেন কি সমস্যা? আপনি তো একবার বাসা পর্যন্ত চলে আসছেন, আপনি আমার বাসার ঠিকানা পাইলেন কই? উকিল সাহেব আপনার অ্যাসিস্ট্যান্ট উকিল সাহেব মানে কি? অ্যাডভোকেট সাহেব বলেন। আচ্ছা ঠিক আছে অ্যাডভোকেট সাহেব, আপনার অ্যাসিস্ট্যান্ট সাহেব আমার এই ঠিকানাটা দিয়েছেন, কিন্তু আমার যে মালামাল চুরি হয়ে গেল সেই মালামালের কেস করার পর কোনো হুদিস হচ্ছে না। বিষয়টা কি একটু বলেন না। আরে আপনার মালামাল চুরি হয়েছে মানে কিভাবে চুরি হয়েছে তোর মালামাল? আরে চোরে যে এসে চুরি করে নিয়ে গেল, আমি যে কোর্টে কেস করলাম। এই মিয়া আপনি কার কাছে আসছেন? পুলিশের কাছে আসছেন নাকি অ্যাডভোকেটের কাছে আসছেন? কার কাছে আসছেন? আমি তো অ্যাডভোকেট সাহেবের কাছেই আসছিলাম। এটা কি অ্যাডভোকেটের কেস? আমার আসামি কি? আপনি যে কেস করছেন আসামি কে? সে আসামি কেস কার বিরুদ্ধে আমি কেস করবো? আপনি ফাইজলামি করেন নাকি? হ্যাঁ আপনার যাবেন পুলিশের কাছে, পুলিশের কেস, আপনি অ্যাডভোকেটের কাছে আসছেন কেন? আপনার কাছেই তো আসতে হবে। এই কেস কোর্টে ওঠার পর মানুষ উকিল সাহেবের কাছেই আসে না। আবার উকিল বলতেছে, আপনি অ্যাডভোকেট বলেন। সরি অ্যাডভোকেট সাহেব। তা আপনার আসামি কে? আসামি তো চোর। চোর কে? বাবার নাম কি? ও আপনারে আসামির নাম দেওয়া হয় নাই না? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই আপনার আসামির নাম ঠিকানা সব দিয়ে যাব। হ্যাঁ আপনার কেস করবেন কার লোকে? বাতাসের লোক কেস করবেন মিয়া? ফাইজলামি করতে আসছেন? আচ্ছা ঠিক আছে, আমি এই অ্যাড্রেস সহ সব নিয়ে আপনার কাছে আসতেছি। ঠিক আছে আমি আইসে যখন পড়ছেন ভিজিট দেন। আবার ভিজিট? আপনার ভিজিট বের করেন, আপনি আসছেন না? আপনার সময় দিচ্ছি না, টাকা দাম আছে না? টাকা পয়সা তো খুব একটা নাই অ্যাডভোকেট সাহেব। এই যে 1000 টাকা আছে না। ওই মিয়া আমি কি ফকির মিসকিন নাকি? 1000 টাকা দিচ্ছেন? আপনি আমার ভিজিট জানেন কত? আমার ভিজিট জানেন কত? আপনি আমরা এসেছেন, আপনারা বলেন আমার ভিজিট কত? বাসা আসলে কত? 5000 টাকা দেন। এত টাকা ভিজিট দেওয়া লাগবে? আস্তে কথা বলেন, 5000 টাকা দেন। টাকা পয়সা একটু কম আছে উকিল সাহেব। আগে জেনে আসবেন না আপনি এসেছেন কাছ থেকে? 3000 টাকা দেই। আবার এটা আমার বাসা নইলে কিন্তু আপনার আমি এখন কি যে করতাম। আচ্ছা খারান, 1000 টাকা দিয়েছি না? এই 2 3 4 4000 দেই। আরো 1000 টাকা দেন। এরপর এবার নাম ঠিকানা সব আসবেন, তারপর ডিসকাউন্ট দেবো। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডার্লিং, ডার্লিং তুমি কোথায়? আরে ভিতরে আসো না। হ্যালো, কি চান? এই আমাকে হতাশ মনে হচ্ছে না হচ্ছে তাতে আপনার কি? আপনার খেয়ে দেয়ে কোনো কাজ নাই? দেখেন ম্যাডাম, এমনিতে ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আপনি আর এই ফোনটা হচ্ছে একটা উটকো ঝামেলা। এই শুনেন শুনেন শুনেন, আপনাকে পরিষ্কার করে একটা কথা বলে দিই, আমি একটা খারাপ মানুষ, একটা অভদ্র মানুষ, বুঝতে পেরেছেন? ভদ্র ভাষা আমার কেউ শেখায় নাই, আমি ভদ্র ভাষায় কথা বলতে পারি না। এই শুনেন, এখন অনেক ঝামেলার মধ্যে আছি, আমি আপনাকে পরে কল দেবো। ওকে?
আমাকে একটু বলা যাবে? এই আপনি নিজের কি মনে করেন? হ্যাঁ রাখেন বল। আমার মামলার খবর কি? আরে রাখেন মিয়া, তার আগে আপনি আমার বলেন, আপনি আমাকে অ্যাডভোকেট না বলে উকিল বলতেছেন কেন? সরি স্যার, আমি আপনার স্যার না, আর 8-10টা অ্যাডভোকেটের মতো আমি কিন্তু না, বুঝছেন? আপনি কত বড় অ্যাডভোকেট সেটা তো আমরা জানি। আপনারা প্রথম থেকেই যদি অ্যাডভোকেট বলতেন তাহলে তো এত কথার জন্ম হইতো না। জি অ্যাডভোকেট সাহেব, তো আমার মামলার খবর কি? আপনার মামলা তো ভীষণ দুর্বল, খুঁটি নরবরে। সেজন্যই তো আপনার কাছে আসা। আপনার ভাই মার্ডারের কাছে আসামি, সে একবার জামিন পেয়ে বাইরে আসে, তারপর আপনারা কোর্টে কেন হাজিরা দেন নাই? এটা তো একটা কোর্টকে অবমাননা। আমার ভাইটার ভুলের জন্যই তো তার এই অবস্থা। আর কি, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এখন সাজা ভোগ করুক।